সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের ধাক্কা এসআইআর নথি হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধতা। অ্যাডমিট কার্ডকে বৈধতা সুপ্রিম কোর্টে শুনানিতে প্রতিনিধি পাঠাতে পারবেন বিএলএ। আপনাদের জানিয়ে রাখবো, এসআইআর এ মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা, এসআইআর নথি হিসেবে বৈধতা সুপ্রিম কোর্টের। মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধতা সুপ্রিম কোর্টের শুনানিতে প্রতিনিধি পাঠাতে পারবে বিএলএ। সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের ধাক্কা। এসআইআর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের এসআইআর নথি হিসেবে বৈধতা সুপ্রিম কোর্টের। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট। এসআইআর এর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের ধাক্কা, এসআইআর নথি হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধতা দিল দেশের শীর্ষ আদালত। শুনানিতে প্রতিনিধি পাঠাতে পারবে বিএলএ। কারণ আমরা দেখছিলাম যে এসআইআর শুনানিতে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিলে আবারও ভোটার তালিকার এসআইআর শুনানিতে ডাক পড়বে, এমনটাই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। এসআইআর এর শুনানিতে ডাক পড়ার পর কেউ প্রামাণ্য নথি হিসেবে যদি শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন তাহলে সেটি বৈধ বলে বিবেচিত হবে না, তাহলে তাকে ফের শুনানিতে ডাকা হবে, এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছিল। আর এবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের ধাক্কা, যেখানে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথির বৈধতা হিসেবে দেওয়া হয়েছে, শুনানিতে প্রতিনিধি পাঠাতে পারবে বিএলএ। আইনজীবী ফিরদৌস সামিম রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনের ধাক্কা, শীর্ষ আদালতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা দেওয়া হবে এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে, কিভাবে দেখছেন আপনি? এটাই তো স্বাভাবিক। দেখুন, আমাদের দেশে সকলের যে বার্থ সার্টিফিকেট থাকে তা তো নয়। সাধারণভাবে দেখবেন বার্থের প্রুফ হিসেবে, যে আপনার ডেট অফ বার্থ কবে, এর প্রুফ হিসেবে স্বাভাবিকভাবেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমি প্রত্যেকেই ব্যবহার করি। ফলে এই যে অ্যাডমিট কার্ড সেটি ধার্য ডকুমেন্ট হিসেবে গৃহীত হবে না, এটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। সব থেকে বড় কথা, নির্বাচন কমিশন তারা একটি ত্রুটিমুক্ত নির্বাচনী তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করার জন্য সকলকে এইভাবে হিয়ারিং এ ডাকার কোনো প্রয়োজনই নেই। বরঞ্চ নির্বাচন কমিশনের কাজ ছিল বাড়ি বাড়ি ভিজিট করে যে কারা বেঁচে আছেন, কারা স্থানান্তরিত হয়েছেন, সেই তথ্য কালেক্ট করে তার উপর ভিত্তি করে সেই একটি লিস্ট তৈরি করা। এর আগেও তো এইভাবে যে নিবিড় ভাবে যে ভোটার তালিকা পর্যবেক্ষণ হয়েছে, কিন্তু এর আগে তো এই পরিমাণ লোকজন যন্ত্রণা পাননি, পেন পাননি। ফলে এই যে যন্ত্রণা দেওয়া যে একটি কার্য বিবরণীতে তারা রেখে দিয়েছেন বলে নির্বাচন কমিশনের কার্যকলাপ থেকে প্রতিভাত হচ্ছে। এবং তাদের এই যে তুগলুকি সিদ্ধান্ত, 2-4 দিন পর পর একটা করে নোটিশ, আর এই যে নতুন যে প্রযুক্তি এসছে অর্থাৎ এআই এর মাধ্যম দিয়ে কিন্তু নির্বাচনী তালিকা তৈরি করা যায় না। কারণ এআই আগে এখনো পর্যন্ত সেই ডেভেলপ স্টেজে যায়নি যে এআই দিয়ে একেবারে ত্রুটিমুক্ত একটি নির্বাচনী তালিকা পাবেন। ফলে এই যে প্রযুক্তির যে ব্যবহার সেটাও কিন্তু সঠিক করা উচিত প্রথম। দ্বিতীয়, যে তুগলুকি সিদ্ধান্তগুলো বন্ধ করে সঠিকভাবে নির্বাচন তালিকা তৈরি করা উচিত। তার জন্য জনগণকে হ্যারাস করা, হয়রানি করার কোনো প্রকার কারণ আছে বলে মনে করি না। একদম। এবং পাশাপাশি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের আরো যে বড় নির্দেশ, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একদম। দেখুন, এই আমাদের আইনে খুব স্বাভাবিকভাবেই ন্যাচারাল জাস্টিস বলে একটি কথা হয়। অর্থাৎ আপনি যখন একজন ব্যক্তিকে আপনি যখন নোটিশ দিচ্ছেন, সেই নোটিশ দেওয়ার পূর্বে এবং তাকে আপনি তাকে নির্দিষ্টভাবে বলছেন যে তোমার নামটি এই কারণে তুমি তালিকাভুক্ত হয়েছে, এবং এইটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির অংশ, কিন্তু সকলেই তো জানতে পারছে না। এই যে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানবেন যে কোনো পদ্ধতিতে যদি কাউকে আইডেন্টিফাই করতে হয় তাহলে তাকে প্রপারলি অ্যাড্রেস করে, যেমন একটি লেটার থাকবে সেরকম ভাবে পাবলিক প্লেসে সেটা ডিসপ্লে করতে হয়, কারণ এটা পাবলিক ওয়ার্ক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা নোটিশ দিচ্ছেন, এদের মধ্যে অনেকেই
যারা বাইরে আছেন, আমি বর্তমানে সুপ্রিম কোর্টে এসেছি, যারা কলকাতা থেকে বা বিভিন্ন শহর থেকে, দিনাজপুরের একটি ছেলে, সে একটা নোটিশ নিয়ে এসছে যে স্যার দেখুন আমার এরকম বাড়িতে নোটিশ গেছে, কিন্তু আমি কি করব। তারা আদৌ ওয়াকিবহাল না যে বেসিক্যালি তারা নিজেরা যাবেন নাকি প্রতিনিধি পাঠাবেন, ফলে প্রতিনিধি পাঠালে কি কি ডকুমেন্ট দিতে হবে সেগুলো সম্পর্কে তারা একেবারেই ওয়াকিবহাল না। নির্বাচন কমিশনের উচিত সর্বপ্রথমে একটা ওয়াইড পাবলিকেশন করা, যে এই যদি আপনার ডিসক্রিপেন্সি আছে থাকে তাহলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে। এই ওয়াইড পাবলিকেশনের জায়গা থেকে নির্বাচন কমিশন অনেক দূরে রয়েছে। ওয়াইড পাবলিকেশন নেই এবং পুরো প্রসেসটি, তারা বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কিন্তু ডিসক্রিপেন্সি রয়েছে তাদের অ্যাক্টিভিটিতেই। এই তাদের অ্যাক্টিভিটির যে ডিসক্রিপেন্সি সেটা বন্ধ করে সম্পূর্ণভাবে একটি ত্রুটিমুক্ত তালিকা তৈরি করার জন্য জনগণকে হয়রান করার কোনো প্রকার কারণ নেই। যাদের নাম আগের তালিকায় ছিল, যদি তারা বেঁচে থাকেন তাদের নাম নতুন করে তালিকায় তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন কমিশন তারা নাগরিকত্বের প্রমাণ চাওয়ার কোনো কমিশন নয়, কারণ নির্বাচন কমিশন কারণ নাগরিকত্ব যাচাই করতে পারেন না। যদি তার আগের তালিকায় তার নাম থাকে তাহলে এই তালিকায় তার নাম স্বাভাবিকভাবে আসা উচিত, যদি না কেন্দ্রের সরকার তার নাগরিকত্ব বাতিল করে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আইনজীবী ফিরদৌস তামিম ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।